হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এভরিওয়ান। প্রত্যেককেই মাইন্ড জোনের তরফ থেকে স্বাগত জানাই। আমি রঘুনাথ সাউ। আজ তোমাদের জিওগ্রাফি পড়াবো। আমি এর আগেও দুটো ক্লাস করেছি, পার্ট 1 ও পার্ট 2। আজ পার্ট 3। আজকে পড়াবো ভৌমজল, এখন দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, পার্ট 3। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভৌমজল স্তর। তো ভৌমজল স্তর জানার আগে ভৌমজল যে আমরা আগের ডেটে পড়েছি তার সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করি। ভৌমজল কাকে বলা হয়েছিল না, ভূপৃষ্ঠের নিচে ভূত্বকের মধ্যে, এটা আমরা ভূত্বক জানি, এই ভূত্বকের মধ্যে মৃত্তিকা, রেগলিত এবং শিলাকণার ফাঁকে বা রন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকেই ভৌমজল বলে। অর্থাৎ এই স্থানে যে জল অবস্থান করে এটাই হচ্ছে ভৌমজল। আজকে সেই ভৌমজল কত স্তরে অবস্থান করে, কিরূপ স্তরে অবস্থান করে সেই স্তর সম্পর্কে জানবো। তো যেটা প্রশ্ন যে শিলার প্রকৃতি ও জল সঞ্চয়ের পরিমাণের উপর ভিত্তি করে ভৌমজল স্তরের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা ভৌমজল স্তরের শ্রেণীবিন্যাস করব। ভৌম জল স্তর ইংরেজিতে বলি লেয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার ওকে। তাহলে স্তর বিন্যাস করব আমরা। তাহলে ভৌমজল স্তরকে কতগুলো ভাগে ভাগ করা যায়? ভৌমজল স্তরকে আমরা 4টে ভাগে ভাগ করব। আগে অ্যাকুইফার, ইংরেজিতে অ্যাকুইফার। 2 নাম্বার অ্যাকুইক্লুড, AQUICLUDE, অ্যাকুইক্লুড। 3 নাম্বার অ্যাকুই টার্ড, টয়েকাডয়েড, AQUITERD, অ্যাকুইটার্ড। আর 4 নাম্বার অ্যাকুইফিউজ, AQUIFUGE, অ্যাকুইফিউজ। তাহলে আমরা ভৌমজল স্তরের 4টে ভাগ করলাম। 1 নাম্বার অ্যাকুইফার, 2 নাম্বার অ্যাকুইক্লুড, 3 নাম্বার অ্যাকুইটার্ড এবং 4 নাম্বার হচ্ছে অ্যাকুইফিউজ। এবার প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা জানবো। প্রথমে বলি অ্যাকুইফার। অ্যাকুইফার থেকে আমরা কি জানবো না, অ্যাকুইফার থেকে আমরা ফার্স্ট অ্যাকুইফারের অর্থটা জেনে নিই। অ্যাকুইফারের অর্থ, অ্যাকুইফার শব্দটি ল্যাটিন শব্দ
কোন শব্দ? ল্যাটিন শব্দ, অ্যাকুয়া থেকে এসেছে। অ্যাকুয়া, AQUA, অ্যাকুয়া। এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে জল। তাহলে অ্যাকুয়া শব্দের অর্থ হচ্ছে জল। আর ফেরি, FERRE, ফেরি, এর অর্থ হচ্ছে বহনকারী। তাহলে আমরা জেনে নিলাম অ্যাকুইফার শব্দটা ল্যাটিন শব্দ, অ্যাকুয়া থেকে এসেছে এবং ফেরি থেকে এসেছে। অ্যাকুয়া শব্দের অর্থ হলো জল, আর ফেরি শব্দের অর্থ হলো বহনকারী। তাহলে অ্যাকুইফার শব্দের আক্ষরিক অর্থ হলো জল বহনকারী স্তর, জল বহনকারী স্তর। এবার সংজ্ঞা জানবো আমরা অ্যাকুইফারের। তাহলে অ্যাকুইফার এর আমরা অর্থ জেনে নিলাম, এবার সংজ্ঞা জানবো। সংজ্ঞা অর্থাৎ অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফার কাকে বলে? না, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত এবং পরিপূরিত হয় এবং জলের ভান্ডার রূপে অবস্থান করে, সেই ভূতাত্ত্বিক স্তরকেই বলা হয় অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফারের সংজ্ঞাটা কি বললাম? যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল কি হয়? ফার্স্ট প্রবাহিত হয়, খরিত হয়, প্রবাহিত হয়, খরিত হয় এবং পরিপূরিত হয়, তাকে বলা হচ্ছে অ্যাকুইফার। তাহলে প্রবাহিত ফ্লো, খরিত হচ্ছে ডিসচার্জ, আর পরিপূরিত হচ্ছে রিচার্জ। প্রবাহিত মানে কি? জল এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যাওয়া। তাহলে ভূগর্ভের মধ্যে ভৌম জল উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যাওয়া, এটাকে বলা হয় প্রবাহিত। ভূগর্ভে ভৌম জল সমতল ভাবে থাকে না। পরে আমরা ওয়াটার টেবিল সম্পর্কে একটু ক্লিয়ার জানবো, তবু একটু বলি যে ভৌম জল ভূগর্ভে সমতল ভাবে না থেকে উঁচু নিচু ভাবে থাকে বিভিন্ন স্থানে। শিলা এবং মৃত্তিকা কণার গঠনগত আয়তনগত পার্থক্যের কারণে, প্রবেশ্যতার পার্থক্যের কারণে ভৌম জল ভূগর্ভে এবং আনডুলেটিং ভাবে থাকে। অর্থাৎ এই যে উঁচু জায়গা, এই উঁচু জায়গা থেকে ভৌম জল ধীরে ধীরে নিচু জায়গার দিকে প্রবাহিত হওয়া, ফ্লো হওয়া, এটা হচ্ছে প্রবাহিত। খরিত কি? না, ভূগর্ভ থেকে ভৌম জল যখন আপনা আপনি ভূপৃষ্ঠে নির্গত হয়, নিচে থেকেই ভূপৃষ্ঠে নির্গত হয়, সেটাকে বলা হচ্ছে খরিত, ইংরেজিতে বলা হয় ডিসচার্জ। আর পরিপূরিত কি? রিচার্জ কি? না, যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে চুইয়ে ভূগর্ভে এসে জমা হয়, সেটাকে বলা হচ্ছে পরিপূরিত হওয়া বা রিচার্জ হওয়া। অর্থাৎ যত বৃষ্টিপাতের মাত্রা বাড়বে তত এই ভৌম জলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ ভূগর্ভে ভৌম জলের ভান্ডার অনেক গুণ বেড়ে যাবে। এটাকেই বলা হচ্ছে পরিপূরিত। তার সংজ্ঞাটা আরেকটা বার ক্লিয়ার করি। অ্যাকুইফার কাকে বলা হয়? না, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত ও পরিপূরিত হয় এবং ভৌম জলের ভান্ডার রূপে অবস্থান করে, তাকেই বলা হচ্ছে অ্যাকুইফার। তাহলে আমরা অর্থ জানলাম, সংজ্ঞা জানলাম। এইবারে কি জানবো? না, এইবারে আমরা বৈশিষ্ট্য জানব। অ্যাকুইফারের কি বৈশিষ্ট্য রয়েছে? বৈশিষ্ট্য, অ্যাকুইফারের বৈশিষ্ট্য কি বলবো? না, অ্যাকুইফার প্রবেশ্য শিলার মধ্যে অবস্থান করে। কি বললাম? অ্যাকুইফার প্রবেশ্য শিলার
মধ্যে অবস্থান করে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, 2 নম্বর বৈশিষ্ট্য অ্যাকুইফার ব্যতীত ভৌম জল সৃষ্টি হতে পারে না। ভৌম জল সৃষ্টি হতে পারে না, অ্যাকুইফার ব্যতীত ভৌম জল সৃষ্টি হতে পারে না। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য জানলাম অ্যাকুইফারের, যে প্রবেশ্য শিলার মধ্যে অ্যাকুইফার অবস্থান করে এবং অ্যাকুইফার ব্যতীত ভৌম জল সৃষ্টি হতে পারে না। তাহলে অ্যাকুইফারের অর্থ জানলাম, সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম। এইবারে আমরা জানবো 2 নম্বর পয়েন্ট, অ্যাকুইক্লুড। এক নাম্বারটা জেনে নিলাম, 2 নাম্বারটা জানবো এবারে অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড কি না, অ্যাকুইক্লুড হচ্ছে যে ভূতাত্ত্বিক স্তর অত্যধিক সছিদ্রতার জন্য জল পরিবহন করতে পারে, যে ভূতাত্ত্বিক স্তর অত্যধিক সছিদ্রতার জন্য জল ধারণ করতে পারে, ধরে রাখতে পারে, জল ধারণ করতে পারে। তাহলে কি বললাম, যে ভূতাত্ত্বিক স্তর অত্যধিক সছিদ্র তার জন্য জল ধারণ করতে পারে বা জল ধরে রাখতে পারে, কিন্তু কম প্রবেশ্যতার জন্য, এর জন্য জল পরিবহন করতে পারে না, জেনে নিলাম। তাহলে আমরা অ্যাকুইক্লুডের সংজ্ঞা। অ্যাকুইক্লুড কি না, যে ভূতাত্ত্বিক স্তর অত্যধিক সছিদ্রতার কারণে জল ধারণ করতে পারে বা জল ধরে রাখতে পারে, কিন্তু কম প্রবেশ্যতার কারণে জল পরিবহন করতে পারে না, সেই ভূতাত্ত্বিক স্তরকে বলা হয় অ্যাকুইক্লুড। উদাহরণটা জেনে নিই, কি উদাহরণ হতে পারে অ্যাকুইক্লুডের উদাহরণ কি হতে পারে না, অ্যাকুইক্লুডের উদাহরণ করব আমরা অ্যাকুইক্লুডের উদাহরণ করব কর্দম কণায় গঠিত স্তর, কর্দম কণায় গঠিত স্তর আমরা এঁটেল মাটি বলতে পারি, এঁটেল মৃত্তিকা। ক্লিয়ার? আচ্ছা, আমরা অ্যাকুইফারের সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য সবই জেনেছিলাম। অ্যাকুইফারের এক্সাম্পলটা দিয়ে দিই। অ্যাকুইফারের উদাহরণ হচ্ছে বেলে মৃত্তিকা সমৃদ্ধ স্তর, অর্থাৎ বেলে মাটি। বেলে মাটি হচ্ছে অ্যাকুইফারের উদাহরণ বেলে মাটি। আর এঁটেল মাটি হচ্ছে, এঁটেল মৃত্তিকা হচ্ছে অ্যাকুইক্লুডের উদাহরণ, যেটাকে আমরা বলছি কর্দম কণায় গঠিত স্তর। 2 নাম্বার কমপ্লিট হলো। 3 নাম্বার অ্যাকুইটার্ড। তিন নাম্বার পয়েন্ট, অ্যাকুইটার্ড। সংজ্ঞা জানবো। সংজ্ঞা, যে ভূতাত্ত্বিক স্তরে দুর্বল প্রবেশ্যতার কারণে, দুর্বল প্রবেশ্যতা
তাহলে যে ভূতাত্ত্বিক স্তরে দুর্বল প্রবেশ্যতার কারণে কূপগুলিতে জল আসে না, অর্থাৎ কূপগুলিতে জল সব সময় পাওয়া যায় না, সেই স্তরকেই বলা হয় অ্যাকুইটার্ড। আরেকবার বলি সংজ্ঞাটা। তাহলে যে ভূতাত্ত্বিক স্তর দুর্বল প্রবেশ্যতার কারণে সব সময় কূপগুলিতে জল আসে না বা জল পাওয়া যায় না, সেই ভূতাত্ত্বিক স্তরকে বলা হচ্ছে অ্যাকুইটার্ড। উদাহরণ কি দেব? বালি ও কর্দম কণায় গঠিত স্তর। বালি ও কর্দম কণায় গঠিত স্তর অর্থাৎ যে মৃত্তিকার মধ্যে বালি এবং কর্দম মিশে থাকে সেটাকে আমরা বলবো বালি ও কর্দম কণায় গঠিত স্তর। নেক্সট, এরপরে এটা রয়েছে 4 নম্বর পয়েন্ট। অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ সংজ্ঞা জানবো। অ্যাকুইফিউজ কাকে বলা হয় না, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হতে পারে না, পরিপূরিত হতে পারে না, সেই ভূতাত্ত্বিক স্তরকেই অ্যাকুইফিউজ বলা হয়। তার মানে অ্যাকুইফারের সংজ্ঞার সঙ্গে এই সংজ্ঞাটা পুরো আলাদা। অ্যাকুইফারের সংজ্ঞাতে বলেছিলাম যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হতে পারে তাকে অ্যাকুইফার বলে। আর অ্যাকুইফিউজের সংজ্ঞাতে বললাম কি, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত, পরিপূরিত হতে পারে না, সেই ভূতাত্ত্বিক স্তরকে বলা হচ্ছে অ্যাকুইফিউজ। অর্থাৎ ফিউজ, রিফিউজ করা, প্রত্যাখ্যান করে দেওয়া, জল প্রবাহিত হতে পারে না, জল ধরতে পারে না। এক্সাম্পল কি দেবো, উদাহরণ কি দেবো? উদাহরণ দিতে হবে নিরেট, গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা, নিরেট গ্রানাইট শিলা, নিরেট ব্যাসল্ট শিলা। নিরেট অবশ্যই, নিরেট কথাটা অবশ্যই বলতে হবে নিরেট, তার কারণ গ্রানাইট শিলা এবং ব্যাসল্ট শিলার মধ্যে অনেক ফাটল থাকে। বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল এই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবাহিত হয় বা পৌঁছায়, তাই ওই ফাটলযুক্ত বলা যাবে না, বলতে হবে নিরেট গ্রানাইট শিলা বা নিরেট ব্যাসল্ট শিলা অ্যাকুইফিউজের উদাহরণ। এই কারণে একটা প্রশ্ন আসে এখান থেকে যে এমন একটি অপ্রবেশ্য স্তরের নাম করো যে জল পরিবহন করতে পারে। অপ্রবেশ্য স্তর গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা আমরা জানি এই শিলাগুলো জল পরিবহন করতে পারে না, অপ্রবেশ্য। কিন্তু যদি ফাটল থাকে তাহলে কিন্তু জল পরিবহন করতে পারে। ওই জন্য প্রশ্নটা ঘুরিয়ে হয় যে এমন একটা অপ্রবেশ্য শিলার নাম করো যেটি জল পরিবহন করতে পারে, তখন উত্তর দিতে হবে ফাটলযুক্ত গ্রানাইট শিলা, ফাটলযুক্ত ব্যাসল্ট শিলা। আর এখানে আমাদের অ্যাকুইফিউজের উদাহরণ হবে নিরেট গ্রানাইট শিলা, নিরেট ব্যাসল্ট শিলা, এইরকম। তাহলে আমরা ভৌমজল স্তরের 4টা ভাগ সম্পর্কে জেনে নিলাম। এইবারে আমরা অ্যাকুইফারের সম্পর্কে ডিটেলস জানবো। অ্যাকুইফার সম্পর্কে যে অ্যাকুইফারের আবার ভাগ রয়েছে। অ্যাকুইফারের আবার ভাগ রয়েছে। অ্যাকুইফার কয় প্রকার না, অ্যাকুইফার
অ্যাকুইফারকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক, মুক্ত অ্যাকুইফার। দুই নম্বর, আবদ্ধ অ্যাকুইফার। তিন নম্বর, স্থানীয় অ্যাকুইফার। মুক্ত অ্যাকুইফার ইংরেজিতে বলা হয় আনকনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফার। আবদ্ধ অ্যাকুইফারকে ইংরেজিতে বলা হয় কনফাইন্ড অ্যাকুইফার। স্থানীয় অ্যাকুইফারকে ইংরেজিতে বলা হয় পাস্ট অ্যাকুইফার। তাহলে আমরা মুক্ত অ্যাকুইফার সম্পর্কে জানবো। এবারে মুক্ত অ্যাকুইফারের সংজ্ঞা জানবো। মুক্ত অ্যাকুইফার কাকে বলা হবে না, অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অর্থাৎ ভূগর্ভে অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে অপ্রবেশ্য শিলাস্তরের উপর অবস্থিত ভূপৃষ্ঠ সংলগ্ন যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় সেই জলকেই বলা হচ্ছে বা সেই স্তরকেই বলা হচ্ছে মুক্ত অ্যাকুইফার। তাহলে ছবি দিয়েও দেখানো, দেখো এটা আমার অপ্রবেশ্য শিলাস্তর, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটাকে আমরা বলি ভূপৃষ্ঠ। তাহলে সংজ্ঞাতে কি বলছিলাম, মুক্ত অ্যাকুইফারের সংজ্ঞায় কি বলেছিলাম, অপ্রবেশ্য শিলাস্তর। এটা অপ্রবেশ্য, এটা অপ্রবেশ্য, আর এটা হচ্ছে প্রবেশ্য। তাহলে অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলার মধ্যে অপ্রবেশ্য শিলার উপর অবস্থিত প্রবেশ্য শিলার মধ্যে যে জল অবস্থান করে সেই স্তরটার নাম হচ্ছে মুক্ত অ্যাকুইফার। ক্লিয়ার? তাহলে মুক্ত অ্যাকুইফার অবশ্যই মনে রাখতে হবে এটা ভূপৃষ্ঠ সংলগ্ন অবস্থান করে, ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে। তো সংজ্ঞা জানলাম আমরা মুক্ত অ্যাকুইফারের। এবারে আমরা বৈশিষ্ট্য জানবো কয়েকটা। মুক্ত অ্যাকুইফারের বৈশিষ্ট্য। এক, জলপিঠ, জলপিঠের অবস্থান। জলপিঠের অবস্থান অর্থাৎ মুক্ত অ্যাকুইফারের মধ্যে যে জলপিঠ অবস্থান করে, জলপিঠ মানে আবার বলছি এটা অপ্রবেশ্য শিলাস্তর, এর উপরে ভৌম জলের এতদূর ভৌম জল জমা হয়েছে, এটা ভৌম জল।
এই ভৌমজলের যে উপরিপৃষ্ঠ সেই উপরিপৃষ্ঠটাকে আমরা বলি জলপিঠ। এটা হচ্ছে জলপিঠ, জলপিঠ। তাহলে মুক্ত অ্যাকুইফারে ভৌম জলস্তর যে অবস্থান করে সেই ভৌম জলস্তরের উপরি অংশে এই জলপিঠ অবস্থান করে। এই জলপিঠ আবারও বলি সমতল নয়, এই জলপিঠ আনডুলেটিং মানে উঁচু নিচু ভাবে অবস্থান করে। কিভাবে না, যদি এটা পর্বত আমরা আঁকি, এটা সমভূমি, এখানটা যদি কোনো জলাশয় হয় ভূপৃষ্ঠের উপরিভাগে, ভৌম জলস্তর এইরকম ভাবে যেখানটায় জলাশয় অবস্থান করছে সেই জলাশয়ের জায়গায় নিচু জায়গায় এবং পর্বতের নিচে তুলনামূলক ভাবে আনডুলেটিং অবস্থা, এইভাবে অবস্থান করে। এটা ভৌমজল স্তর, এটা ভৌমজল স্তর। অর্থাৎ পর্বতের নিকট উঁচু ভাবে আর কোন সাগর মহাসাগরের তলায় নিচু ভাবে ভৌম জলপিঠ অবস্থান করে। মুক্ত অ্যাকুইফারের মধ্যে সেই ভৌম জলপিঠ লক্ষ্য করা যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য স্তর বিন্যাস। স্তর বিন্যাস সেটা কি না, মুক্ত অ্যাকুইফারের মধ্যে 2 ধরনের স্তর লক্ষ্য করা যায়। এটা যদি মুক্ত অ্যাকুইফার হয়, এই মুক্ত অ্যাকুইফারের মধ্যে, এটা মুক্ত অ্যাকুইফার, এখান থেকে এটা মুক্ত অ্যাকুইফার, এই মুক্ত অ্যাকুইফারের মধ্যে সম্পৃক্ত স্তর, এটা সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ 2টো স্তর অবস্থান করে। কি বললাম, মুক্ত অ্যাকুইফারের মধ্যে অসম্পৃক্ত স্তর এবং সম্পৃক্ত স্তর অবস্থান করে। সম্পৃক্ত স্তর কি না, সম্পৃক্ত স্তর হচ্ছে ভূগর্ভের যে স্তর জল দ্বারা পরিপূর্ণ থাকে, অর্থাৎ যে স্তরটাতে আর জল দিলেও নিতে পারবে না, যতটা পরিমাণ জল থাকার দরকার ভূগর্ভের যে স্তরটাতে ওই রকম জল থাকে সেটাকে আমরা বলি সম্পৃক্ত স্তর। আর মুক্ত অ্যাকুইফারের মধ্যে ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটাতে জল থাকে না, সামান্য পরিমাণে জল থাকে, জল পরিপূর্ণভাবে থাকে না, সেই স্তরটাকে আমরা বলি অসম্পৃক্ত স্তর। তাই মুক্ত অ্যাকুইফার 2টো স্তরে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। নেক্সট 3 নম্বর পয়েন্ট, চাপ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চাপ। চাপ কি না, মুক্ত অ্যাকুইফারের মধ্যে ভৌম জল কোনো চাপের মধ্যে থাকে না। কি বললাম, মুক্ত অ্যাকুইফারের মধ্যে ভৌম জল কোনো চাপের মধ্যে থাকে না, তার কারণ অপ্রবেশ্য শিলাস্তরের উপরে ভৌম জল স্বাধীনভাবে বিরাজ করে। ভৌম জল এই স্তরে কোনো চাপের মধ্যে থাকে না। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট বলবো অপ্রবেশ্য শিলা। অপ্রবেশ্য শিলা যেইখানে মুক্ত অ্যাকুইফার অবস্থান করবে সেই মুক্ত অ্যাকুইফারের নিচে অবশ্যই একটি অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করবে। এখানে যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি মুক্ত অ্যাকুইফার, এখান থেকে এটা মুক্ত অ্যাকুইফার, এই মুক্ত অ্যাকুইফারের তলায় অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করবে, আর তা না হলে মুক্ত অ্যাকুইফারে ভৌমজল সঞ্চিত হতে পারবে না। 5 নম্বর পয়েন্ট বলবো উত্তোলন, মানে ভৌমজল উত্তোলন। উত্তোলন উত্তোলন কি হবে না, মুক্ত অ্যাকুইফার থেকে ভৌমজল কোনো পাম্পের সাহায্য নিয়ে যান্ত্রিক পদ্ধতিতে উত্তোলন করতে হয়। তাহলে কি বললাম, মুক্ত অ্যাকুইফার থেকে ভৌমজল কোনো পাম্পের সাহায্য নিয়ে যান্ত্রিক প্রযুক্তির সহায়তা নিয়ে উত্তোলন করতে হয় ভৌমজল। এই মোটামুটি মুক্ত অ্যাকুইফার সম্পর্কে সংজ্ঞা বললাম আর বৈশিষ্ট্য কয়েকটা বললাম। এবারে আমরা যাব আবদ্ধ অ্যাকুইফার সম্পর্কে। কনফাইন্ড অ্যাকুইফার, একটা ছবি আঁকবো আবদ্ধ অ্যাকুইফার। ছবিটা অনেকেরই পরিচিত,
এটা অপ্রবেশ্য শিলাস্তর। এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। আবার এর নিচে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। আর এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। তাহলে এখানে বৃষ্টিপাত, বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাত। কি বোঝা গেল? তাহলে আবদ্ধ অ্যাকুইফার কাকে বলা হবে? না, দুটো অপ্রবেশ্য স্তরের মাঝে, এটা অপ্রবেশ্য, এটা অপ্রবেশ্য, এটা প্রবেশ্য, দুটো অপ্রবেশ্য স্তরের মাঝে যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং ওই প্রবেশ্য শিলাস্তরে যে ভৌমজল সঞ্চিত হয়ে অ্যাকুইফার গঠন করে সেটাকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। তো আমরা এই জায়গাটা দেখলাম, এই জায়গাটায় ভৌমজল সঞ্চিত হয়ে আছে, এতদূর পর্যন্ত ভৌমজল সঞ্চিত হয়েছে। তাহলে এই যে লেভেলটা আনলাম, এই যে লেভেল, এখানে ওই লেভেল, এই লেভেল পর্যন্ত ভৌমজলটা সঞ্চিত হয়ে রয়েছে। তাহলে আবদ্ধ অ্যাকুইফার কাকে বলা হবে? না, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝের কোনো প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল সঞ্চিত হয়ে যে অ্যাকুইফার গঠন করে তাকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার বা কনভার্জেন্ট অ্যাকুইফার। এই আবদ্ধ অ্যাকুইফার অবশ্যই দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝের প্রবেশ্য শিলাস্তরে অবস্থান করবে এবং সেটার মধ্যে জল চাপের মধ্যে থাকে। এটার মধ্যে জল চাপের মধ্যে রয়েছে। আর কি জানবো? না, এই আবদ্ধ অ্যাকুইফারের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। কি বৈশিষ্ট্য? এখানে মুক্ত অ্যাকুইফারের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করে বলি। মুক্ত অ্যাকুইফারে যেখানে জলপিটের অবস্থান ছিল, আবদ্ধ অ্যাকুইফারে সেখানে কোনো জলপিটের অবস্থান থাকে না। তাহলে এটাকে কি বলি আমরা? এই যে জায়গাটা, এটা জলপিট না, এটাকে জলপিট বলা হয় না। এটাকে কি বলা হয়? না, এটাকে বলা হচ্ছে জলচাপ তল। আমি যদি এরকম ভাবে আঁকি, ডট ডট করে এঁকে নিয়ে আসি, তাহলে এইটাকে আমরা বলছি জলচাপ তল। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় জলচাপ তল। তাহলে মনে রাখতে হবে জলচাপ তল। তাহলে আবদ্ধ অ্যাকুইফারে জলচাপ তল অবস্থান করে, যেটাকে ইংরেজিতে আমরা বলি পিজোমেট্রিক লেভেল। পিজোমেট্রিক লেভেল কেন বলা হয়? না, যদি আমরা এই ভৌমজল স্তর পর্যন্ত অর্থাৎ আবদ্ধ অ্যাকুইফার পর্যন্ত কোনো কূপ খনন করি, এই কূপ খনন করলে এই কূপের মধ্য দিয়ে জল উঠে আসবে, ঠিক যে লেভেল পর্যন্ত জলটা উঠে আসে, এখানে একটা পিজোমিটার বসানো থাকে। পিজোমিটার, এই জায়গায় পিজোমিটার বসানো থাকে। এই পিজোমিটারে মাপা হয় কতদূর পর্যন্ত জলের চাপ রয়েছে। যেহেতু পিজোমিটারের সাহায্যে লেভেলটা মাপা হয়, সেই কারণেই এই আবদ্ধ অ্যাকুইফারের বলা হয় যে ভৌম জলচাপ তল অবস্থান করে, এখানে জলপিট অবস্থান করে না। 2 নম্বর স্তর বিন্যাস। মুক্ত অ্যাকুইফারের স্তর বিন্যাস ছিল সম্পৃক্ত স্তর এবং অসম্পৃক্ত স্তর বলেছিল, কিন্তু আবদ্ধ অ্যাকুইফারে কোনো সম্পৃক্ত বা অসম্পৃক্ত স্তর অবস্থান করে না। 3 নম্বর চাপ। মুক্ত অ্যাকুইফারে বলেছিলাম আমরা যে ভৌমজল মুক্ত অ্যাকুইফারের মধ্যে কোনো চাপে থাকে না, মানে চাপ মুক্ত অবস্থায় থাকে। আর আবদ্ধ অ্যাকুইফারের ক্ষেত্রে ভৌমজল অত্যধিক চাপের মধ্যে থাকে। আর চাপের মধ্যে থাকে বলে একটা নলকূপ খনন করলে জল আপনা আপনি কোনো পাম্প ছাড়াই উপরে উঠে আসে। অপ্রবেশ্য
অপ্রবেশ্য শিলাতে আমরা মুক্ত অ্যাকুইফারে বলেছিলাম মুক্ত অ্যাকুইফারের তলাতে বা নিম্ন দেশে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে। আর আবদ্ধ অ্যাকুইফারের ক্ষেত্রে বলবো যে আবদ্ধ অ্যাকুইফারের উপরে এবং নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে। আর লাস্ট পয়েন্ট, জল উত্তোলন যেখানে বলেছিলাম মুক্ত অ্যাকুইফারের পাম্পের সাহায্য নিয়ে ভৌম জল উত্তোলন করা যেত বা যায়, আর আবদ্ধ অ্যাকুইফারে বিনা পাম্পেই জল আপনা আপনি উপরে উঠে আসে। আর এই যে ছবিটা দেখে মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে না এটা একটা অ্যাকুইফার, কিন্তু কি রকম ধরনের না এটাকে আমরা বলি আর্টেজিও কূপের মতো দেখছি, আর্টেজিও কূপ। ঠিক এই আর্টেজিও কূপ যত জায়গাতে রয়েছে সবথেকে বেশি অস্ট্রেলিয়াতে আর্টেজিও কূপের প্রচলন বেশি। এই আর্টেজিও কূপ যত জায়গাতেই রয়েছে প্রত্যেকটা জায়গাতেই আবদ্ধ অ্যাকুইফার অবস্থান করে। মোটামুটি পরীক্ষাতে প্রশ্ন আসবে মুক্ত অ্যাকুইফারের সঙ্গে আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্য লেখো। সেক্ষেত্রে আমাদের এই যে 5টা পয়েন্ট বললাম এটাকে সেপারেট করে ট্যালি করে লিখলেই পার্থক্যটা রেডি হয়ে যাবে। নেক্সট এবারে যাব লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে স্থানীয় অ্যাকুইফার। ইংরেজিতে বলা হয় পাস্ট অ্যাকুইফার, পয়াকার চয়রেপ ড পাস্ট। এই নামটা ধরে পরীক্ষায় বেশি প্রশ্ন করে, ছোট প্রশ্ন আসে পাস্ট অ্যাকুইফার কোথায় অবস্থান করে। তো আমরা মুক্ত অ্যাকুইফার আবদ্ধ অ্যাকুইফার সম্পর্কে জানলাম, কিন্তু পাস্ট অ্যাকুইফার কোথায় থাকবে একটু দেখে নিই। পাস্ট অ্যাকুইফার কোথায় অবস্থান করে না, পাস্ট অ্যাকুইফার এই যে আমরা ছবিটা এঁকেছি একেবারে ভূপৃষ্ঠ সংলগ্ন, এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে প্রথমে মুক্ত অ্যাকুইফারটা অবস্থান করছে এটা মুক্ত অ্যাকুইফার, এটা মুক্ত অ্যাকুইফার, এই উপরের স্তরটা মুক্ত অ্যাকুইফার। বৃষ্টি জল সরাসরি পতিত হয়ে এখানে এসেও ভৌম জলের ভান্ডার গড়ে তোলে। কিন্তু যদি এই মুক্ত অ্যাকুইফারের মধ্যে কোনো অবতল লেন্সের মতো, এটা অবতল লেন্সের মতো বা চামচের আকারে কোনো অপ্রবেশ্য শিলাস্তর আলাদাভাবে অবস্থান করে, তাহলে বৃষ্টির জল ওই অপ্রবেশ্য শিলাস্তরের উপরেও সে জমা হবে। এখানে সে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে এই জায়গায় বৃষ্টির জল জমা হয়ে যে অ্যাকুইফার গড়ে তোলে, এটাতে এই অ্যাকুইফারটাকে বলা হচ্ছে স্থানীয় অ্যাকুইফার বা পাস্ট অ্যাকুইফার। তাহলে ছবিটা কিরকম আসবে, এই ছবিটা যদি বড় করে নিয়ে আসি এখানে, তাহলে এরকম ভাবে একটা অবতল লেন্সের মতো একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকলে পারে, সে অবতল লেন্সের আকারে গড়ে ওঠা অপ্রবেশ্য শিলাস্তরের উপর বৃষ্টিপাতের জল সঞ্চিত হয়ে, মৃত্তিকা কোণের ফাঁকে ফাঁকে বৃষ্টিপাতের জল সঞ্চিত হয়ে যে অ্যাকুইফার গড়ে তোলে, এই অ্যাকুইফারটাকে বলা হয় পাস্ট অ্যাকুইফার। সেটা অবশ্যই কোন অ্যাকুইফারে থাকবে, মুক্ত অ্যাকুইফারে। তাহলে পাস্ট অ্যাকুইফারের সংজ্ঞাটা আরেকবার ক্লিয়ার করি। মুক্ত অ্যাকুইফারে অবস্থিত অবতল লেন্স বা চামচের আকারে কোন অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে বৃষ্টির জল মৃত্তিকা কোণের মধ্য দিয়ে চুইয়ে ভূগর্ভে প্রবেশ করে ওই অবতল লেন্সের আকারে গড়ে ওঠা অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে ভৌম জল সঞ্চিত হয়, যে অ্যাকুইফার গড়ে ওঠে, সেই অ্যাকুইফারকে বলা হচ্ছে পাস্ট অ্যাকুইফার বা স্থানীয় অ্যাকুইফার। যেটা প্রশ্ন আসে যে পাস্ট অ্যাকুইফার বা স্থানীয় অ্যাকুইফার কোথায় অবস্থান করে, উত্তরটা হবে মুক্ত অ্যাকুইফারে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে আমরা যে টপিকস পড়লাম এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন বড় প্রশ্ন আকারে আসতে পারে। 4 নাম্বার 5 মার্কসের প্রশ্ন একটাই, যে ভৌমজল স্তর বিন্যাস করো। আর না হলে এখান থেকে একাধিক 1 নাম্বার 2 নাম্বার প্রশ্ন পড়ে। সব থেকে বেশি পড়ে অ্যাকুইফার কি, অ্যাকুইফ্লুড কি। তাহলে অ্যাকুইফার কি, অ্যাকুইফ্লুড কি। 3 নম্বর প্রশ্ন অ্যাকুইটার্ড কি, অ্যাকুইটার্ড কি। 4 নম্বর প্রশ্ন অ্যাকুইফিউজ কি, অ্যাকুইফিউজ কি।
খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, আবদ্ধ অ্যাকুইফার কি? ছ নম্বর প্রশ্ন, মুক্ত অ্যাকুইফার কি? 7 নম্বর প্রশ্ন, স্থানীয় বা পাস্ট অ্যাকুইফার কি? 8 নম্বর প্রশ্ন হচ্ছে আবদ্ধ ও মুক্ত অ্যাকুইফারের পার্থক্য লেখো। অ্যাকুইফারের পার্থক্য। তাহলে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাকুইফার কি, অ্যাকুইটার্ড কি, অ্যাকুইক্লুড কি, অ্যাকুইফিউজ কি, আবদ্ধ অ্যাকুইফার কি, মুক্ত অ্যাকুইফার কি, স্থানীয় বা পাস্ট অ্যাকুইফার কি, এবং আবদ্ধ এবং মুক্ত অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করবে পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার, 2 নাম্বার, নতুবা পার্থক্যটা 3 নাম্বার, কিংবা বড় প্রশ্ন হলে পারে 4 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। রেডি করো, এবং যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও। আজ মোটামুটি এই পর্যন্ত শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।